দুর্ঘটনার পর স্বামী হয়ে গেলেন চিরতরে অসহায়। অসহায় স্ত্রীকে নিতে হলো কঠিন সিদ্ধান্ত, দ্বিতীয় বিয়ে। আর তারপর যা ঘটল তা দেখে মানুষের মনও কেঁদে উঠল, চোখ ভিজে এলো অশ্রুতে। বন্ধুরা, এই ঘটনা সত্যি। মহারাষ্ট্রের নাগপুর শহরের এক অতি সাধারণ পাড়ার। সেখানে রাহুল আর প্রিয়াঙ্কা নামে এক যুগল বাস করত। দুজনের জীবন কোনো মতে চলত, খুব বড় ছিল না, কিন্তু তাদের মন ছিল অত্যন্ত উদার আর বড়। তারা কোনো বড় বাড়ি, বিলাসী গাড়ি বা ঐশ্বর্যের স্বপ্ন দেখত না। তাদের একমাত্র স্বপ্ন ছিল কঠোর পরিশ্রম করে একটা ছোট্ট নিজস্ব বাসা কেনা, আর সেই বাসায় দুজনে মিলে শান্তিতে সুখে জীবন কাটানো। রাহুল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, আর প্রিয়াঙ্কাও একই কোম্পানিতে কাজ করত। প্রতিদিন সকালে দুজনে একসঙ্গে বেরোত, সন্ধ্যায় একসঙ্গে ফিরত, আর পথ চলতে চলতে ছোট ছোট কথায়, হাসি ঠাট্টায় খুশির মুহূর্ত খুঁজে নিত। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব। দুজনেই অনুভব করল যে এই পৃথিবীতে যদি কেউ তাদের সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে, তাহলে সে একে অপর ছাড়া আর কেউ নয়। একদিন রাহুল সাহস করে প্রিয়াঙ্কাকে বলল, প্রিয়াঙ্কা, যদি তোমার মনে ভরসা থাকে তাহলে আমরা দুজনে চেষ্টা করতে পারি জীবনটা একসঙ্গে কাটানোর। প্রিয়াঙ্কা কয়েক মুহূর্ত নীরব থাকল, তারপর মৃদু হেসে বলল, রাহুল, জীবনে সবচেয়ে বড় জিনিস তো ভরসা, আর সেই ভরসা আমার তোমার প্রতি আছে। সেদিন থেকেই তাদের জীবনের পথ এক হয়ে গেল। কিছুদিন পর দুজনে অত্যন্ত সরলভাবে বিয়ে করে নিল। না কোনো জাঁকজমক, না কোনো আড়ম্বর, শুধু কয়েকজন ঘনিষ্ঠ মানুষ আর দুটো খাঁটি হৃদয়। বিয়ের পর দুজনে একটা ছোট ভাড়া বাসায় থাকতে শুরু করল। বাসাটা ছোট ছিল, কিন্তু সেই বাসায় ভালোবাসা ছিল বিশাল। সকালবেলা প্রিয়াঙ্কা তাড়াতাড়ি উঠে চা বানাতো, আর রাহুলকে ডাকত, রাহুল, তাড়াতাড়ি ওঠো, না হলে অফিসে দেরি হয়ে যাবে। রাহুল আধো ঘুমের মধ্যে বলতো, আর মাত্র 5 মিনিট বস, আর মাত্র 5 মিনিট। প্রিয়াঙ্কা হেসে ফেলত আর বলতো, তোমার এই 5 মিনিট কখনো শেষ হয় না। এমন ছোট ছোট ঝগড়াঝাঁটিতেই তাদের দিন কাটত। দুজনেই দিনরাত পরিশ্রম করত, কারণ তাদের মনে একটা স্বপ্ন ছিল, নিজের ছোট্ট বাসা। প্রতি মাসে সামান্য সামান্য করে টাকা জমাত। অনেক সময় নিজেদের ছোট ছোট আনন্দকেও স্থগিত রাখত। একদিন প্রিয়াঙ্কা বলল, রাহুল, যদি আমরা এভাবেই জমানো চালিয়ে যাই, তাহলে হয়তো পরের বছরের মধ্যেই বাসার জন্য ডাউন পেমেন্ট জমে যাবে। রাহুল মৃদু হেসে বলল, বাসা তো আমরা নেবই, কারণ আমি তোমাকে ভাড়া বাসায় আর বেশি দিন রাখতে চাই না। প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলল, আমার কাছে বাসার চেয়ে তোমার সঙ্গই বেশি দরকার। রাহুল তার দিকে তাকিয়ে আস্তে করে বলল, আর আমার কাছে তোমার ভরসা। সময় গড়িয়ে যেতে লাগল, আর তাদের পরিশ্রম ফলপ্রসূ হতে শুরু করল। কয়েক বছর পর অবশেষে সেই দিন এলো যখন দুজনে ব্যাংক থেকে লোন নিয়ে একটা ছোট্ট বাসা কিনে ফেলল। যখন বাসার চাবি হাতে এলো, তখন প্রিয়াঙ্কার চোখ ছলছল করে উঠল। সে বলল, রাহুল, সত্যি করেই বাসাটা এখন আমাদের? রাহুল মৃদু হেসে বলল, এখন এই বাসা আমাদের, আর এই বাসা চিরকাল তোমার নামে থাকবে। প্রিয়াঙ্কা অবাক হয়ে বলল, আমার নামে কেন? রাহুল হাসতে হাসতে বলল, কারণ আমার পুরো দুনিয়াটাই তো তুমি, তাহলে বাসাটাও তোমার নামে হওয়া উচিত। প্রিয়াঙ্কার চোখ ভরে এলো। সে আস্তে করে বলল, রাহুল, যদি তুমি সঙ্গে থাকো তাহলে আমার কাছে এটাই সবচেয়ে বড় ধন। দুজনে মিলে সেই বাসায় নিজেদের স্বপ্ন সাজাতে লাগল। বিয়ের প্রায় 2 বছর হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় দুজনে বাসায় বসে খাওয়া দাওয়া করছিল। প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল, রাহুল, তোমার কি মনে হয়, এখন আমাদের জীবন ভালোভাবে চলছে? রাহুল মৃদু হেসে বলল, এখন সব ঠিকঠাক। তারপর কিছুক্ষণ নীরব থেকে আস্তে করে বলল, কিন্তু প্রিয়াঙ্কা, যদি কখনো আমার কিছু হয়ে যায় তাহলে? প্রিয়াঙ্কা তাৎক্ষণিক তার হাত চেপে ধরল, এসব কথা বলো না। রাহুল বলল, না, শুধু প্রতিজ্ঞা করো যে যাই ঘটুক না কেন তুমি আমাকে কখনো একা ছেড়ে যাবে না। প্রিয়াঙ্কা তার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে কখনো একা ছাড়ব না, এটা আমার প্রতিজ্ঞা। রাহুলের মুখে শান্তির ছাপ ফুটে উঠল। তার জানা ছিল না যে ভাগ্য অন্য কিছু লিখে রেখেছে। কয়েকদিন পরই এক সন্ধ্যায় রাহুল অফিস থেকে বাসায় ফিরছিল। রাস্তায় যানবাহন দ্রুত চলছিল। হঠাৎ একটা দ্রুতগামী ট্রাক তার বাইককে প্রচণ্ড ধাক্কা মারল। ধাক্কাটা এত তীব্র ছিল যে রাহুল অনেক দূর ছিটকে পড়ল। লোকজন দৌড়ে এলো। সে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিল, আর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসছিল। কেউ তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডাকল, আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে প্রিয়াঙ্কা বাসায় রান্না করছিল। তার কোনো আন্দাজই ছিল না যে ঠিক তখনই তার জীবনের সবচেয়ে ভয়ানক ঝড় নেমে আসছে। তখনই হঠাৎ তার ফোন বেজে উঠল। ফোন তুলতেই ওপাশ থেকে একটা উদ্বিগ্ন কণ্ঠ ভেসে উঠল, আপনি কি রাহুলের স্ত্রী বলছেন? আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাকে তাৎক্ষণিক নাগপুর সিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কথা শুনে প্রিয়াঙ্কার হাত থেকে ফোন প্রায় পড়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। হৃদয় প্রচণ্ড জোরে ধুকধুক করতে লাগল, আর চোখের সামনে অন্ধকার নেমে এলো।
কিন্তু পরক্ষণেই সে নিজেকে সংবরণ করে নিল আর সময় নষ্ট না করে হাসপাতালের দিকে ছুটল। তাকে শুধু একটা আশঙ্কা তাড়া করছিল, কোথাও যেন তার রাহুলকে চিরকালের মতো হারাতে না হয়। যখন প্রিয়াঙ্কা হাসপাতালে পৌঁছল আর এমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে স্বামীর অবস্থা দেখল, তখন তার পা থেকে যেন সব শক্তি উবে গেল, কারণ সামনে বিছানায় শুয়ে থাকা রাহুল জীবন আর মৃত্যুর মাঝামাঝি ঝুলছিল। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, সারা শরীরে আঘাতের চিহ্ন আর মেশিনের শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিয়াঙ্কা কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল, চোখ থেকে অশ্রু নিজে থেকেই ঝরতে লাগল। সে ধীরে ধীরে রাহুলের কাছে গেল আর কাঁপা হাতে তার হাত ধরল। সে বারবার তার নাম ধরে ডাকছিল, কিন্তু রাহুল একদম নিশ্চল হয়ে শুয়েছিল, যেন তার কোনো কিছুরই অনুভূতি নেই। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করল, ডাক্তার সাহেব, আমার স্বামী কেমন আছেন? ডাক্তার গম্ভীর স্বরে বললেন, অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ছিল, মাথায় গভীর আঘাত লেগেছে। আমরা প্রাণ বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন অবস্থা অত্যন্ত সংকটজনক। আগামী 2 দিন খুব গুরুত্বপূর্ণ। ডাক্তারের এই কথা শুনে প্রিয়াঙ্কার হৃৎস্পন্দন আরও তীব্র হয়ে উঠল। তার মনে হলো যেন তার সমস্ত দুনিয়া এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সে হাসপাতালের বাইরে বসে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল যেন কোনোভাবেই রাহুলের প্রাণ রক্ষা পায়। 2 দিন ধরে প্রিয়াঙ্কা হাসপাতালের বাইরেই রাত কাটালো। সে ঠিকমতো খায়নি, ঘুমায়নি, শুধু বারবার ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন তার রাহুলকে বাঁচিয়ে দেওয়া হয়। 3য় দিন ডাক্তার জানালেন যে রাহুলের জ্ঞান ফিরেছে, কিন্তু তার অবস্থা আগের মতো নেই। যখন প্রিয়াঙ্কাকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তখন সে দেখল রাহুলের চোখ খোলা, কিন্তু তাতে চেনার ভাব নেই। সে এদিক ওদিক অদ্ভুতভাবে তাকাচ্ছিল আর কিছুই বুঝতে পারছিল না যে সে কোথায়। ডাক্তার পরীক্ষা করে আস্তে করে বললেন, মস্তিষ্কে গভীর আঘাত লেগেছে। এর ফলে তার স্মৃতিশক্তি আর বোঝার ক্ষমতায় প্রভাব পড়েছে। সে হয়তো কখনো পুরোপুরি স্বাভাবিক হবে না। এ কথা শুনে প্রিয়াঙ্কার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে হলো যেন কেউ তার জীবন থেকে সব সুখ ছিনিয়ে নিয়েছে। কিন্তু সেই মুহূর্তেই সে নিজেকে সংবরণ করে নিল আর মনে মনে স্থির করল যে যত কঠিন পরিস্থিতি আসুক, সে তার স্বামীর সঙ্গ কখনো ত্যাগ করবে না। কয়েকদিন পর ডাক্তাররা বললেন যে এখন হাসপাতালে রাখার চেয়ে বেশি উপকার নেই। চিকিৎসা বাসাতেও সম্ভব, কিন্তু এর জন্য প্রচুর ধৈর্য আর যত্নের প্রয়োজন। প্রিয়াঙ্কার কাছে যা জমা টাকা ছিল সব চিকিৎসায় খরচ হয়ে গিয়েছিল। তবুও সে না ভেবে রাহুলকে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত নিল। সে তাকে সেই ছোট্ট বাসায় নিয়ে এলো যেটাকে দুজনে মিলে স্বপ্ন দিয়ে সাজিয়েছিল। এখন সেই বাসা আগের মতো আনন্দে ভরা ছিল না। যেখানে আগে হাসির শব্দ গুঞ্জরিত হতো, এখন সেখানে নিস্তব্ধতা নেমে এসেছিল। রাহুল মাঝে মধ্যে অদ্ভুত আচরণ করত, কখনো শিশুর মতো হাসতে থাকত, কখনো কোনো কারণ ছাড়াই কাঁদতে থাকত। অনেক সময় সে প্রিয়াঙ্কাকেও চিনতে পারত না, কিন্তু প্রিয়াঙ্কা প্রতি মুহূর্ত তার পাশে থাকত, নিজের হাতে খাইয়ে দিত, ওষুধ খাওয়াতো আর রাত জেগে তার সেবা করত। ধীরে ধীরে বাসার অবস্থাও খারাপ হতে লাগল। প্রিয়াঙ্কার চাকরি ছেড়ে দিতে হয়েছিল, কারণ সে রাহুলকে একা ছেড়ে কাজে যেতে পারত না। বাসার খরচ, ওষুধ আর ব্যাংকের লোন সবকিছু একসঙ্গে তার সামনে দাঁড়িয়েছিল। অনেক সময় এমন হতো যে খাওয়ার জন্য টাকা জোগাড় করা কষ্টকর হয়ে পড়ত। তবুও প্রিয়াঙ্কা কখনো হতাশ হয়নি। সে ভাবত যে যদি রাহুল তার জায়গায় থাকত, তাহলে হয়তো সেও একই কাজ করত। কয়েক মাসের মধ্যেই ব্যাংকের কিস্তি বন্ধ হয়ে গেল। তারপর ব্যাংক থেকে বারবার নোটিশ আসতে লাগল। একদিন দুপুরে দরজায় জোরে টোকা পড়ল। প্রিয়াঙ্কা দরজা খুলে দেখল সামনে একজন লোক দাঁড়িয়ে। সে প্রায় 30-32 বছর বয়সী। সে নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম অর্জুন, আমি ব্যাংক থেকে এসেছি। বাসার কিস্তি অনেক মাস ধরে দেওয়া হচ্ছে না, তাই আমাকে আসতে হয়েছে। প্রিয়াঙ্কা কয়েক মুহূর্ত নীরব রইল। তার চোখে ক্লান্তি আর অসহায়ত্ব স্পষ্ট। সে আস্তে গলায় বলল, এখন অবস্থা ভালো নেই, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। অর্জুন ঘরের ভেতরে চোখ বুলিয়ে দেখল বিছানায় রাহুল বসে আছে আর অদ্ভুতভাবে দেয়ালের দিকে তাকিয়ে। সে সব বুঝে গেল। কিছুক্ষণের জন্য সেও নীরব হয়ে গেল। অর্জুন নরম স্বরে বলল, আমি বুঝতে পারছি আপনার অবস্থা কতটা কঠিন, কিন্তু ব্যাংকের নিয়ম অনুসারে আমাকে আসতেই হয়। প্রিয়াঙ্কা মাথা নিচু করে ফেলল। তার বলার মতো কোনো কথা ছিল না। সে শুধু বলল, আমি চেষ্টা করব, যতটা সম্ভব ততটা শোধ করে দেব। সেদিন অর্জুন বেশি কিছু না বলে চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে ঘরের সেই নিস্তব্ধতা আর প্রিয়াঙ্কার অসহায়ত্বকে সঙ্গে করে নিয়ে গেল। পরের কয়েকদিন সে বারবার সেই বাসার কথা ভাবছিল। সে বুঝতে পারছিল না যে কোনো মানুষ এত কঠিন পরিস্থিতিতেও কিভাবে কারো সঙ্গ ত্যাগ করতে পারে না। কয়েকদিন পর সে আবার সেই বাসার দরজায় দাঁড়ালো। এবার তার মুখে কঠোরতা নয়, এক অদ্ভুত সহানুভূতি। সে দরজায় টোকা দিল। ভেতর থেকে প্রিয়াঙ্কার আস্তে গলা ভেসে এলো, কে?
দরজা খুলতেই অর্জুন দেখল প্রিয়াঙ্কার চোখে অনেক রাতের অসমাপ্ত ঘুম আর অসংখ্য যন্ত্রণা লুকিয়ে, কিন্তু তার হাত এখনও তার আহত স্বামীর সেবা করতে ক্লান্ত হয়নি। খ্যার বন্ধুরা, অর্জুন কয়েক মুহূর্ত দরজায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে দেখতে লাগল। তার মুখে ক্লান্তি স্পষ্ট, চোখের নিচে কালো দাগ, আর কাপড় থেকেও বোঝা যাচ্ছিল যে সে অনেক দিন ধরে নিজের যত্ন নেয়নি। তবুও তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যেন সে মনে মনে প্রতিজ্ঞা করেছে যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক সে তার স্বামীর সঙ্গ ছাড়বে না। অর্জুন আস্তে করে ভেতরে এলো। ঘরে নীরবতা ছড়িয়েছিল। এক কোণে বিছানায় রাহুল বসেছিল আর খালি দৃষ্টিতে দেয়াল দেখছিল। কখনো নিজের হাত দেখছিল, কখনো ছাদ দেখছিল, যেন তার চারপাশে কি ঘটছে তা বুঝতেই পারছে না। প্রিয়াঙ্কা তাৎক্ষণিক তার কাছে গেল আর ভালোবাসায় বলল, রাহুল, ওষুধের সময় হয়েছে। সে নিজের হাতে তাকে ওষুধ দিল আর জল খাওয়ালো। রাহুল কিছু না বুঝে শুধু ওষুধ গিলে নিল। এসব দেখে অর্জুনের মনে অদ্ভুত অনুভূতি জাগল। সে তার জীবনে অনেক পরিবার দেখেছে, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু এমন নিঃস্বার্থ সমর্পণ সে প্রথম দেখল। সে কয়েক মুহূর্ত নীরব দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে বলল, আপনার অবস্থা দেখে বুঝতে পারছি আপনি কী রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রিয়াঙ্কা শুধু হালকা হাসি দিয়ে বলল, জীবনে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু কারো সঙ্গ নিভিয়ে যাওয়া আমাদের নিয়ন্ত্রণেই থাকে। অর্জুনের এ কথার হৃদয়ে ছুঁয়ে গেল। সেদিন সে বেশিক্ষণ থাকল না, কিন্তু যাওয়ার সময় সে চুপচাপ কিছু টাকা টেবিলে রেখে বলল, এটা সাহায্য মনে করে রেখে দিন, যখন অবস্থা ভালো হবে তখন ফিরিয়ে দিয়ে দেবেন। প্রিয়াঙ্কা তাৎক্ষণিক টাকা তুলে তার দিকে এগিয়ে দিয়ে বলল, না, আমি কারো কাছ থেকে উপকার নিতে চাই না। অর্জুন শান্ত গলায় বলল, এটাকে উপকার ভাববেন না, এটাকে মানবতা ভাবুন। এটুকু বলে সে আর কিছু না বলে চলে গেল। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। প্রিয়াঙ্কার লড়াইও বাড়তে লাগল। দিনে সে বাসার ছোটখাটো কাজ করে সামান্য টাকা উপার্জনের চেষ্টা করত, আর বাকি সময় রাহুলের সেবায় লাগাত। অনেক রাত এমন হতো যে সে পুরো রাত জেগে থাকত, কারণ রাহুলের ঘুম আসত না, বা সে হঠাৎ অস্থির হয়ে উঠে বসত। তবুও প্রিয়াঙ্কার মুখে কখনো অভিযোগ ফুটে উঠত না। অর্জুনও এখন মাঝে মধ্যে খোঁজ নেওয়ার অজুহাতে সেই বাসায় চলে আসত। ধীরে ধীরে সে দেখল যে প্রিয়াঙ্কা সত্যিই তার স্বামীকে বোঝা মনে করে না, বরং তাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করে। এটা দেখে অর্জুনের মনে প্রিয়াঙ্কার প্রতি গভীর শ্রদ্ধা জন্মালো। তার মনে পড়ে গেল যে তার নিজের স্ত্রী ছোট ছোট বিষয়ে ঝগড়া করত আর শেষে তাকে ছেড়ে চলে গিয়েছিল। একদিন যখন সে বাসায় এলো, তখন দেখল প্রিয়াঙ্কা খুব উদ্বিগ্ন হয়ে বসে আছে। বাসার কিছু জিনিস বিক্রি হয়ে গেছে মনে হচ্ছিল। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? প্রিয়াঙ্কা আস্তে করে বলল, ব্যাংকের কিস্তি অনেক বেড়ে গেছে আর আমার কাছে টাকা নেই, হয়তো এই বাসাটাও ছেড়ে দিতে হবে। এটা বলতে বলতে তার চোখে জল এসে গেল। এটা সেই বাসা যেটাকে সে আর রাহুল মিলে স্বপ্ন দিয়ে গড়েছিল। অর্জুন কিছুক্ষণ নীরব বসে রইল। তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সে সাহস করে বলল, যদি আমি একটা কথা বলি তাহলে কি আপনি কিছু মনে করবেন? প্রিয়াঙ্কা তার দিকে তাকালো আর বলল, বলুন। অর্জুন আস্তে গলায় বলল, আমি জানি আপনি আপনার স্বামীকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু আপনিও তো মানুষ, আপনারও জীবন আছে। যদি আপনি চান তাহলে আপনি আমার সঙ্গে বিয়ে করতে পারেন। এ কথা শুনে প্রিয়াঙ্কা যেন স্তম্ভিত হয়ে গেল। তার বুঝতে পারছিল না সে কি উত্তর দেবে। কয়েক মুহূর্ত ঘরে পূর্ণ নিস্তব্ধতা নেমে এলো। তারপর অর্জুন আরও বলল, আমি আপনাকে কোনো কিছুর জন্য চাপ দেব না, শুধু এটাই চাই যে আপনি এই লড়াইয়ে একা না থাকেন। আমি বাসার ঋণ শোধ করে দেব, আপনার দায়িত্বও নেব, আর আপনার স্বামীর সেবাও আমাদের সঙ্গেই হবে। প্রিয়াঙ্কার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে বলল, লোকে কি বলবে? সবাই বলবে যে আমি আমার অসুস্থ স্বামীকে ছেড়ে দিয়েছি। অর্জুন শান্ত স্বরে উত্তর দিল, লোকে তো সবসময় কিছু না কিছু বলেই থাকে, কিন্তু সত্যটা শুধু আমরা জানব। সেই রাতে প্রিয়াঙ্কা অনেক দেরি পর্যন্ত ভাবল। তার সামনে দুটো পথ ছিল। একটা পথ ছিল অবিরাম সংগ্রাম আর একাকিত্ব, যেখানে হয়তো সে সব কিছু হারাত। অন্য পথ ছিল একটা নতুন অবলম্বন, কিন্তু সমাজের দৃষ্টিতে ভুল বোঝা যাওয়ার ভয়। শেষে সে তার স্বামীর দিকে তাকালো, যে শান্ত হয়ে বসেছিল আর কিছুই বোঝার অবস্থায় ছিল না। প্রিয়াঙ্কার মনে একটাই চিন্তা এলো, যদি এই সিদ্ধান্তে রাহুলের জীবন নিরাপদ থাকে তাহলে হয়তো এটাই সঠিক পথ। পরের দিন সে অর্জুনকে ডেকে আস্তে করে বলল, আমি রাজি, কিন্তু একটা শর্তে। অর্জুন তাৎক্ষণিক জিজ্ঞাসা করল, কি শর্ত? প্রিয়াঙ্কা দৃঢ় কণ্ঠে বলল, রাহুল সবসময় আমাদের সঙ্গে থাকবে, আমি তাকে কখনো একা ছাড়ব না। আর সেই মুহূর্তে প্রিয়াঙ্কার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ালো যেখান থেকে তার গল্প একটা নতুন অভূতপূর্ব অধ্যায়ের দিকে এগিয়ে চলল।
খ্যার বন্ধুরা, অর্জুন প্রিয়াঙ্কার শর্ত কোনো দ্বিধা ছাড়াই মেনে নিল। সে স্পষ্ট করে বলল যে রাহুল শুধু প্রিয়াঙ্কার অতীত নয়, এখন থেকে সে তার পরিবারেরও অংশ। কয়েকদিন পর অত্যন্ত সরলভাবে প্রিয়াঙ্কা আর অর্জুন বিয়ে করে নিল। এই বিয়েতে কোনো হইচই ছিল না, কোনো প্রদর্শন ছিল না, শুধু একটা দায়িত্ব ছিল, একটা মানবতা ছিল, আর একটা প্রতিজ্ঞা ছিল যে এখন এই বাসায় কাউকে একা ছেড়ে দেওয়া হবে না। বিয়ের পর অর্জুন তার মাকেও সেই বাসায় নিয়ে এলো। তার মাকে যখন পুরো সত্য জানানো হলো, তখন তিনি প্রিয়াঙ্কাকে দোষারোপ না করে তার ত্যাগের মর্যাদা বুঝলেন। তিনি রাহুলকেও নিজের ছেলের মতো আপন করে নিলেন। এখন সেই বাসায় 4 জন মানুষ, প্রিয়াঙ্কা, অর্জুন, অর্জুনের মা আর বিছানায় বসা রাহুল, যে এখনও এই দুনিয়াকে পুরোপুরি বুঝতে পারত না। কিন্তু তবুও প্রিয়াঙ্কা রোজ আগের মতোই তার সেবা করত। সে সকালে উঠে প্রথমে রাহুলকে ওষুধ দিত, তাকে খাইয়ে দিত আর তার কাপড় বদলে দিত। অর্জুনও প্রতিটি কাজে তার সাহায্য করত। অনেক সময় সে নিজে রাহুলকে বাইরে রোদে বসিয়ে দিত, যাতে তাকে তাজা বাতাস লাগে। ধীরে ধীরে বাসার আর্থিক অবস্থাও উন্নত হতে লাগল। অর্জুন বাসার ঋণ শোধ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। প্রিয়াঙ্কাও আবার কাজে যোগ দিল। কিন্তু তার প্রথম মনোযোগ সবসময় রাহুলের প্রতিই থাকত। সন্ধ্যায় বাসায় ফিরে এসে প্রথমে তার কাছে যেত, তার মাথায় হাত বুলিয়ে দিত আর এমনভাবে কথা বলতো যেন সে সবকিছু বুঝতে পারছে। অনেক সময় তার চোখে জল চলে আসত, কিন্তু সে নিজেকে সামলে নিত, কারণ তার জানা ছিল যে ভেঙে পড়া এখন তার বিকল্প নয়। সময় কেটে গেল, বছরের পর বছর গড়িয়ে গেল। রাহুলের অবস্থায় খুব বেশি উন্নতি হলো না, কিন্তু প্রিয়াঙ্কা আর অর্জুন কখনো তাকে বোঝা মনে করেনি। তাদের বাসায় এখন এক অদ্ভুত কিন্তু খাঁটি সম্পর্ক গড়ে উঠেছিল, যেখানে রক্তের সম্পর্কর চেয়ে খাঁটি মানবতার বন্ধন অনেক মজবুত ছিল। অনেক সময় পাড়ার লোকেরাও এই বাসা দেখে বিস্মিত হতো। যারা আগে প্রিয়াঙ্কা নিয়ে নানা রকম কথা বলতো, তারা ধীরে ধীরে সত্য বুঝতে শুরু করেছিল। কিন্তু জীবনের নিজস্ব নিয়ম থাকে। একদিন হঠাৎ রাহুলের শরীর খুব খারাপ হয়ে গেল। তার প্রচণ্ড জ্বর এলো আর শ্বাস ভারী হয়ে গেল। প্রিয়াঙ্কা আর অর্জুন তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা চরম চেষ্টা করলেন, কিন্তু অনেক বছর ধরে দুর্বল হয়ে পড়া তার শরীর আর বেশিক্ষণ লড়াই করতে পারল না। কয়েক ঘন্টা পর ডাক্তার বাইরে এসে আস্তে গলায় বললেন যে রাহুল এখন এই দুনিয়ায় নেই। এ কথা শুনে প্রিয়াঙ্কার চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে যেতে লাগল। সে সেখানেই মাটিতে বসে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এত বছর ধরে যে মানুষটার জন্য সে প্রতি মুহূর্ত বেঁচেছিল, আজ সেই মানুষটাই চিরকালের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। অর্জুন তাকে সান্ত্বনা দিল, তার কাঁধে হাত রাখল আর নীরবে তার পাশে দাঁড়িয়ে রইল। সেদিন সে বুঝল যে প্রিয়াঙ্কার হৃদয়ে রাহুলের স্থান চিরকাল থাকবে। পরের দিন প্রিয়াঙ্কা আর অর্জুন মিলে পুরো বিধান অনুসারে রাহুলের শেষকৃত্য সম্পন্ন করল। প্রিয়াঙ্কা কাপা হাতে তার চিতা শেষবার স্পর্শ করে অশ্রুসজল চোখে তাকে বিদায় দিল। সেদিন সেখানে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে গিয়েছিল, কারণ সবাই নিজ চোখে দেখেছিল যে একজন স্ত্রী তার স্বামীর সঙ্গ শেষ নিঃশ্বাস পর্যন্ত নিভিয়ে রেখেছিল। কয়েকদিন পর প্রিয়াঙ্কা রাহুলের একটা বড় ছবি বানিয়ে বাসার দেয়ালে টাঙিয়ে দিল। প্রতি সকালে সে সেই ছবির সামনে দীপ জ্বালাত আর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত। অর্জুনও রোজ সেই ছবির সামনে মাথা নত করত, কারণ সে জানত যে যদি রাহুল না থাকত তাহলে হয়তো সে কখনো প্রিয়াঙ্কার ত্যাগ আর ভালোবাসার গভীরতা বুঝতেই পারত না। সেই বাসার দেয়ালে টাঙানো ছবিটা চিরকাল একটা গল্প শোনাত, একটা এমন গল্প যাতে ছিল অটুট ভালোবাসা, অসীম ত্যাগ, মানবতা আর প্রতিজ্ঞা পালনের অদম্য শক্তি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখি যে সত্যিকারের ভালোবাসা শুধু সুখের দিনে সঙ্গ দেওয়ার নাম নয়। সত্যিকারের ভালোবাসা সেই যা সবচেয়ে কঠিন সময়েও কারো হাত ছাড়তে দেয় না। জীবনে পরিস্থিতি বদলাতে পারে, সম্পর্কের রূপ বদলাতে পারে, কিন্তু যদি হৃদয় খাঁটি হয় তাহলে মানবতা আর ভালোবাসা চিরকাল জীবিত থাকে। কিন্তু এখন আপনারাই বলুন, যদি আপনি প্রিয়াঙ্কার জায়গায় থাকতেন তাহলে কি আপনিও এত বড় ত্যাগ করতে পারতেন? কি আপনিও আপনার সম্পর্ককে সব পরিস্থিতিতে নিভিয়ে রাখার চেষ্টা করতেন, নাকি কঠিন সময় এলেই হার মেনে নিতেন? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে একটা নতুন সত্যি আর হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।